1912 সালের 10 এপ্রিল সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সেই সময় টাইটানিকে মোট যাত্রী ছিল 2200 জন এবং কয়েকশো কর্মী। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়া খুবই বিপজ্জনক ছিল। ছোটখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা, কেননা হঠাৎ সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাসে পড়ার আশঙ্কা সব সময় ছিল। তারপরও প্রচুর সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল। টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল $3100, দ্বিতীয় শ্রেণীর ভাড়া ছিল $1800 এবং তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল $32। এখানে শুধুমাত্র গন্তব্যস্থলে পৌঁছানো এবং টাকা পয়সার কোনো বিষয় ছিল না। সে সময় টাইটানিককে নিয়ে পুরো বিশ্বেই হইচই পড়ে গিয়েছিল, তাই সবাই চেয়েছিল টাইটানিক এই ঐতিহাসিক যাত্রায় নিজেকে সাক্ষী করে রাখতে। টাইটানিক জাহাজটি যখন বন্দর থেকে ছেড়ে যায় তখন বন্দরে বিশাল জনসমাগম হয়েছিল, যা অনেক রাজনৈতিক সমাবেশও হয় না। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। সাইরেন বাজিয়ে ধীরে ধীরে আটলান্টিকের দিকে এগিয়ে যেতে থাকলো টাইটানিক। জাহাজের যাত্রীরা পৃথিবীর চিন্তা ভুলে পার্থিব ভোগবিলাসে মত্ত হয়ে অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলো। নিত্য 6 দিনের যাত্রাকে সামনে রেখে সবই চলছিল আনন্দমুখর পরিবেশে। একদিন, 2 দিন, 3 দিন ভালোই কাটলো জাহাজের যাত্রীদের। 14 এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামে একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রাপথে সামনে বড় একটি আইসবার্গ রয়েছে। শুধু তাই না, পরবর্তীতে মেসাবা নামে আরও একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিককে। এই সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্ব ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারল্ড ফ্রিস। দুবারই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় মনে হয়, তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি। টাইটানিকের দুর্ঘটনা মাত্র 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলে, আমি কেপ রেসের সাথে কাজে ব্যস্ত, এবং লাইন কেটে দেয়। ফলে ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর তার ওয়্যারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায়। বলা চলে তাদের এই হেলিফোনার কারণেই ডুবেছে টাইটানিক। নিস্তব্ধ আটলান্টিকের বুকে সবেমাত্র প্রবেশ করেছে টাইটানিক। আটলান্টিকের তাপমাত্রা তখন 0 ডিগ্রির কাছাকাছি নেমে যায়। আকাশ পরিষ্কার থাকলেও আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না। টাইটানিক যখন দুর্ঘটনা স্থলের প্রায় কাছাকাছি চলে আসে তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান। আইসবার্গ হলো সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফখণ্ড। এগুলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্র 8 ভাগের 1 ভাগ পানির উপরে থাকে, মানে এর বড় অংশটাই দেখা যায় না। তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন। সেই সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন। এতে টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে টাইটানিক, ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চির দেখা দেয়। টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হলো গ্রেট ব্যাংকস অফ নিউ ফাউন্ডল্যান্ড। টাইটানিক সর্বোচ্চ 4টি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে বেশে থাকতে পারত, কিন্তু পানিপূর্ণ হয়ে গিয়েছিল 5টি কম্পার্টমেন্ট। অনেকের মধ্যে এই কম্পার্টমেন্ট নিয়ে কিছুটা খটকা থাকতে পারে। তাদের উদ্দেশ্যে বলছি, ধরুন আপনি একটি জাহাজ তৈরি করেছেন, তার তলদেশে 4টি ভাগে বিভক্ত। এই 4টি ভাগের মধ্যে একটি ভাগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি দিয়ে জাহাজের মধ্যে পানি প্রবেশ করেছে। এই অবস্থায় আপনি যদি সেই অংশ বন্ধ করে দেন তাহলে জাহাজে ঢোকা পানি শুধুমাত্র এই একটি কম্পার্টমেন্টকেই পানিপূর্ণ করতে পারবে। বাকি 3টি কম্পার্টমেন্ট অক্ষত অবস্থায় জাহাজটিকে ভাসিয়ে রাখবে। এছাড়া পানি প্রতিরোধের জন্য 12টি গেট ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এমন জায়গায় জাহাজটি ধাক্কা লাগে যে সবগুলো গেটের পানি প্রতিরোধ বিকল হয়ে যায়। পানির বাড়ি আস্তে আস্তে পানিতে তলিয়ে যেতে থাকে টাইটানিক। ক্যাপ্টেন স্মিথ সহ জাহাজের চালনার দায়িত্বপ্রাপ্ত সবাই বুঝতে পারে যে টাইটানিককে আর বাঁচানো সম্ভব নয়। ক্যাপ্টেন স্মিথ মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে আসেন এবং জাহাজটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন।
রাত 12টার পর লাইফ বোটগুলো নামানো শুরু হয়। প্রত্যেক যাত্রী আপন প্রাণ বাঁচানোর জন্য লাইফ বোটে উঠতে চায়, কিন্তু লাইফ বোট ছিল মাত্র 16টি। তাই ক্যাপ্টেন নির্দেশ দিলেন মহিলা ও শিশুদের আগে নামতে দিন। আপন জনকে নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে যাওয়ার সেই দৃশ্য ছিল ভয়ঙ্কর। টাইটানিকের নিয়ন্ত্রণ কেন্দ্র অতি দূরবর্তী একটি জাহাজের আলো দেখা যাচ্ছিল, যার পরিচয় এখনো রহস্য ঘেরা। কেউ কেউ বলে সেটি ছিল ক্যালিফোর্নিয়ান, আবার কেউ কেউ বলে সেটি ছিল স্যামসন। টাইটানিক থেকে ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগের কোনো সাড়া না পেয়ে পরবর্তীতে মর্স ল্যাম্প এবং শেষে জরুরি রকেট ছোড়ার মাধ্যমেও জাহাজটির সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু জাহাজটি একবারও সাড়া দেয়নি। এছাড়া টাইটানিক থেকে সাহায্য চেয়ে যে বার্তা পাঠানো হয়েছিল তাতেও সঠিক সময়ে কেউ সাড়া দিতে পারেনি, কেননা নিকটবর্তী স্থানে কেউ ছিল না। টাইটানিক সবচেয়ে নিকটে ছিল দি কারপাথিয়া জাহাজটি। তবে তারা যে দূরত্বে ছিল সেখান থেকে টাইটানিক কাছে আসতে সময় লাগবে 4 ঘন্টা। রাত 2টা থেকে 2:20 মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজটির বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায়, যার কারণে সেই পরিবেশটি আরও হৃদয় বিদারক হয়ে ওঠে। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায়, ঠিক তার 1 ঘন্টা 40 মিনিট পর রাত 4:10 সেখানে আসে দি কারপাথিয়া জাহাজ, যারা 700 জনকে উদ্ধার করে, বাকিদের আর কখনই খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার করে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে চলে যায়। টাইটানিকের দুর্ঘটনার পর সমুদ্র নিরাপত্তা আইন পরিবর্তন করা হয়। প্রত্যেক জাহাজে পর্যাপ্ত জীবন রক্ষাকারী নৌকা রাখা বাধ্যতামূলক করা হয়। এছাড়া সমুদ্র পথে আইসবার্গ সতর্কতা পাঠানো হয়। আন্তর্জাতিক আইস নজরদারি তৈরি করা হয়। টাইটানিকের গল্প আজও মানুষের মনে গভীর দাগ কেটে আছে। এটি আমাদের শেখায় যে প্রযুক্তি যত উন্নতিই হোক, প্রকৃতির সামনে মানুষ এখনো কতটা অসহায়। আজও এটি বিশ্বের অন্যতম হৃদয় বিদারক এবং শিক্ষণীয় ঘটনা হিসেবে স্মরণ করা হয়।